ঠাকুরদার বন্দুক লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অফিসের ঠিকানায় গোটা গোটা অক্ষরে আমার নাম লেখা নীল ইনল্যান্ড লেটারটা পেয়ে অবাকই হয়েছিলাম। আরও অবাক হয়েছিলাম প্রেরকের নামটা দেখে। আলিপুরদুয়ারের রায়ডাক থেকে চিঠিটা পাঠিয়েছেন অমিয়ভূষণ মল্লিক। অমিয়ভূষণ নামটার সঙ্গে আমি পরিচিত এবং এই নামটা আমাদের বাড়িতে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় না। এক সময় আমার ঠাকুরদা শিবনাথ লাহিড়ী আলিপুরদুয়ারে থাকতেন। সেখানে ঠাকুরদার কাঠচেরাই কলের একটা ছোট ব্যবসা ছিল, কিন্তু ওর আসল নেশা ছিল শিকার। আমার জন্মের আগেই ঠাকুরদা মারা গিয়েছিলেন। বাড়িতে যেটুকু শুনেছি, অমিয়ভূষণ ছিলেন শিকারে ঠাকুরদার ঘোর প্রতিদ্বন্দ্বী। শেষ শিকারে তিনি ঠাকুরদাকে এমন ঠকিয়েছিলেন যে ঠাকুরদা চিরদিনের মতো শিকার ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন। আসার আগে নিজের হাতে নষ্ট করে দিয়ে এসেছিলেন শিকার সম্পর্কিত যাবতীয় জিনিসপত্র। তাই মরা বাঘকে পায়ের নিচে রেখে বন্দুক হাতে সদর্পে তিনি দাঁড়িয়ে আছেন, এরকম একটা ছবিও আমাদের কলকাতার বাড়িতে নেই। একটা কৌতূহল নিয়ে অমিয়বাবুর চিঠিটা খুলে ফেললাম। উনি লিখেছেন, বহু চেষ্টায় তোমার অফিসের ঠিকানা জোগাড় করে তোমাকে চিঠি দিচ্ছি, কারণ তোমার বাড়ির ঠিকানায় চিঠিটা পাঠালে এই চিঠি তোমার হাতে শেষ পর্যন্ত পৌঁছবে কি না আমি নিশ্চিত নই। তুমি হয়তো আমার নাম এবং বদনাম দুই শুনে থাকবে। নিশ্চয় জানো, যুবক বয়সে শিবনাথ আর আমি দুজনেই শিকারী ছিলাম। স্পষ্ট ভাষায় বলা ভালো, শিকার নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা চাপা প্রতিযোগিতাই ছিল। ভারত যে বছর স্বাধীন হলো, সেই সময়ের আশেপাশে এক নরখাদক চিতা বাঘিনী আলিপুরদুয়ার দাপিয়ে বেড়াচ্ছিল। আমি আর তোমার ঠাকুরদা নিরন্তর চেষ্টা করছিলাম বাঘিনীটিকে মারার জন্য। এক রাত্রে বাঘিনীটি অবশ্য মারা পড়েছিল। সেদিন তোমার ঠাকুরদা এবং আমি দুজনেই জঙ্গলে ছিলাম। সেই ছিল তোমার ঠাকুরদার শেষ শিকার যাত্রা। কার গুলিতে বাঘিনীটি মারা গিয়েছিল সেই নিয়ে তোমাদের পরিবারে হয়তো ভিন্ন মত আছে, তবে মৃত বাঘিনীর মাথায় বেঁধা গুলিটা বের করে যখন দেখা গিয়েছিল, সেটা আমার বন্দুক নিঃসৃত ছিল। নিঃসন্দেহ স্বীকৃতি এবং সরকারি পুরস্কার আমার ভাগ্যেই জুটেছিল। বাঘিনী শিকারের সেই জঙ্গল দিনে দিনে ক্রমশ পাতলা হয়েছে। অনেক জায়গায় বসতি গ্রাম গড়ে উঠেছে। এই রকম এক গ্রামের কিছু কাঠুরে সম্প্রতি এক জায়গায় মাটি খুঁড়তে গিয়ে কিছু বাঘের হাড়গোড়ের সঙ্গে তোমার ঠাকুরদার বন্দুকটি খুঁজে পেয়েছে। এই অঞ্চলের অধিবাসীদের বন্যপ্রাণীর হাত থেকে বহুকাল রক্ষা করায় আমার যে অবদানটুকু আছে, তাতে এলাকার গ্রামবাসীদের বিশেষ কৃতজ্ঞতা আছে আমার উপর। বন্দুকটি থানায় না জমা দিয়ে ওরা আমার কাছে দিয়ে গিয়েছে। বন্দুকটা আমার হাতে আসা পর্যন্ত আমি প্রচণ্ড অস্বস্তিতে আছি। জীবনে রূপান্তে এসে
অদ্ভুত এক মনস্তাপ হচ্ছে। মনে হচ্ছে তোমার ঠাকুরদার শিকার ছেড়ে দেওয়ার রহস্য তার কোনো উত্তর পুরুষকে বলে না গেলে আমি মৃত্যুর পরেও শান্তি পাব না। ফোনে তোমার বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। উনি আমার নাম শুনে ফোন রেখে দিয়েছিলেন। তাই তোমাকে এই চিঠিটা লিখছি, যাতে তুমি সময় নিয়ে ধৈর্য ধরে এই চিঠিটা পড়তে পারো, এবং তারপর যদি তুমি আলিপুরদুয়ারে একবার আসতে পারো, তাহলে তোমাকে ঘটনাটা বিস্তারিত বলতে পারি। আর তোমার ঠাকুরদার বন্দুকটা যাতে স্মারক হিসেবে তোমাদের পরিবারে ফেরত যায়, তাও যথাযথ হস্তান্তর করতে পারি। এক নিঃশ্বাসে আমি চিঠিটা পড়ে ফেললাম, এবং সত্যি ঠাকুরদার শিকারী জীবনের ইতির রহস্যটা জানবার জন্য অদম্য একটা আগ্রহ তৈরি হলো। বাড়িতে আমি যা এতকাল শুনেছি তার সঙ্গে অমিয়ভূষণ বাবুর চিঠিটার বক্তব্যে অনেক মিল আছে। আমি শুনেছি এক রাত্রে ঠাকুরদা এবং অমিয়ভূষণ বাবু বাঘিনী শিকারের উদ্দেশ্যে জঙ্গলে গিয়েছিলেন। সেই রাতে গুলিতে বাঘিনীটি মারা পড়েছিল। তবে পরের দিন সকালে অমিয়ভূষণ বাবুকে যখন মৃত বাঘিনীর কাছে পাওয়া গিয়েছিল এবং ঠাকুরদা জঙ্গল থেকে রক্তমাখা জামা পরে বন্দুক ছাড়াই বের হয়েছিলেন, সকলের বদ্ধমূল ধারণা হয়েছিল যে ঠাকুরদা বাঘিনীর আক্রমণে জখম হয়ে বন্দুকটা খুইয়েছেন, এবং অমিয়ভূষণ মল্লিক শুধু বাঘিনীটিকেই মারেননি, ঠাকুরদাকেও প্রাণে বাঁচিয়েছিলেন। জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরদা হয়ে গিয়েছিলেন এক পাল্টে যাওয়া মানুষ। শুধু ঠাকুরমাকে একবারই বলেছিলেন বাঘিনী উনিই মেরেছিলেন, তবে সেটা করতে গিয়ে একটা বড় পাপ করে ফেলেছেন। কি সেই পাপ? সেই নিয়ে অথবা শিকার নিয়ে বাকি জীবনে ঠাকুরদা আর একটা শব্দ উচ্চারণ করেননি। আমরা গোটা পরিবার বিশ্বাস করি ঠাকুরমাকে বলে যাওয়া ঠাকুরদার কথাটা পুরো সত্যি। তাই অমিয়ভূষণ মল্লিক সম্পর্কে আমাদের বাড়িতে ধারণা এতটাই খারাপ যে বাবাকে অমিয়ভূষণ বাবুর চিঠিটার কথা বললে এক্ষুনি আমাকে কুচিয়ে ফেলে দিতে বলবেন। কিন্তু চিঠিটা আমাকে ভাবালো। বাবা মাকে পুরো সত্যিটা জানালাম না। ডুয়ার্সের লাটাগুড়িতে আমার এক বন্ধু থাকে, অর্ণব। ওর কাছে বেড়াতে যাব বলে একদিন চেপে বসলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। অর্ণবকে অবশ্য আমি খুলে জানিয়েছিলাম সব কিছু। অর্ণবও আলিপুরদুয়ার যাওয়ার পথে ময়নাগুড়ি স্টেশনে উঠে পড়ল ট্রেনে। দু বন্ধু মিলে ঠিক করলাম অমিয়বাবুর বাড়ি গিয়ে এক রাত্রির আতিথেয়তা নিয়ে ঠাকুরদার গল্পটা শুনে আর বন্দুকটা নিয়ে পরের দিন লাটাগুড়িতে অর্ণবের বাড়িতে চলে আসব। অমিয়ভূষণ বাবুর চিঠিতে ওর ফোন নম্বর ছিল। আমাদের যাওয়ার দিন ক্ষণ জানিয়ে দিলাম ওকে। স্টেশনে উনি গাড়ি আর লোক পাঠিয়েছিলেন আমাদের নিয়ে যাওয়ার জন্যে। অমিয়ভূষণ বাবুর বাড়িটা সাবেকি ধরনের বড় বাড়ি। বসার ঘরটা গোলাকৃতির, দরজার মুখে দুদিকে দুটো বড় হাতির দাঁত, দেয়ালে জায়গায় জায়গায় বাঘ আর হরিণের স্টাফ করা মাথা ঝুলছে।
কয়েক জায়গায় বড় বড় বাঘছাল ঝুলছে। এছাড়া শিকার শুদ্ধ অমিয়ভূষণ বাবুর বাঁধানো ছবি, বাঁধানো সরকারি সার্টিফিকেট, বিভিন্ন সংস্থার মানপত্র, শিকারে ব্যবহার করা বিভিন্ন বন্দুক ঝুলছে। ঘরে ঢুকে সোফায় বসবো কি, আমি আর অর্ণব হাঁ করে ঘুরে ঘুরে সেই সব দেখতে লাগলাম। এমন সময় ভারী চটির আওয়াজ পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখি এক বৃদ্ধ লাঠি হাতে ঘরে ঢুকছেন। ইনি যে অমিয়ভূষণ মল্লিক, পরিচয় করিয়ে দেওয়ার দরকার হলো না। অমিয়ভূষণ এগিয়ে এলেন আমার দিকে, চোখটা একটু উদাস। আমার কাঁধে হাত দিয়ে বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন শিবনাথ এসে দাঁড়িয়ে আছে আমার সামনে। ভদ্রলোক আমাদের বসিয়ে নানান গল্প করতে লাগলেন, তবে আমরা উসখুস করছিলাম কখন উনি ঠাকুরদার শেষ বাঘিনী শিকারের গল্পটা বলবেন আর ঠাকুরদার বন্দুকটা দেখাবেন। কিন্তু বিকেলবেলার আগে তার সুযোগ হলো না। দুপুরে ভালো খাওয়া দাওয়া হলো, তারপর বিশ্রাম। বিকেলবেলায় অমিয়ভূষণ বাবু বাড়ির বাগানে আমাদের চা খাওয়ার জন্য ডাকলেন। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে সরাসরি চলে এলেন শিকারের প্রসঙ্গে। গল্পটা ভূমিকা দিয়ে শুরু করে দিলেন। বাঘ বা বাঘিনীরা একটা বয়স পেরিয়ে নরখাদক হয়, তখন এরা হয়ে যায় অত্যন্ত ধূর্ত। এদের শিকার করার জন্য রাতের পর রাত শিকারীদের অত্যন্ত ধৈর্যের সঙ্গে জঙ্গলে মাচায় কাটাতে হয়। তবে নরখাদক বাঘ বাঘিনীদের চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে। মানুষ বা পশু যা এরা শিকার করে সেটাকে মেরে ফেলে বহু দূর নিয়ে যায়। যতটা পারে খায়, বাকিটা রেখে যায় পরে খাবে বলে। বাঘের খাওয়া মৃতদেহের ভুক্তাবশেষকে মড়ি বলে। মড়ি শিকারীদের কাছে একটা বড় টোপ। সেটা 1948 সাল গ্রীষ্মের সময় একটা চিতাবাঘিনীর মানুষ খেকো হয়ে ওঠার খবর প্রথম পাওয়া গেল। তখন অবশ্য বাঘিনীটির গতিবিধি আর ত্রাস রাজা ভাত খাওয়া অঞ্চলে ছিল। আমি আর শিবনাথ দুজনেই বর্ষাকালে ওই অঞ্চলে আলাদা আলাদা করে ওকে মারতে গিয়েছিলাম। বাঘিনীটি ছিল অত্যন্ত ধূর্ত। দুজনেই কয়েকবার অল্পের জন্য ফসকেছিলাম। মনে হয় বাঘিনীটি আমাদের চিনে ফেলেছিল। আমরা যেমন ওর পায়ের ছাপ চিনে নিয়েছিলাম, বাঘিনীটিও তেমনি আমাদের গায়ের গন্ধ চিনে নিয়েছিল। আর তাই বোধহয় শিকার শিকারীর খেলা খেলতে খেলতে রাজা ভাত খাওয়া ছেড়ে একসময় এই অঞ্চলে চলে এসেছিল। সেবার দুর্গাপুজো সবে শেষ হয়েছে। এই অঞ্চলে হঠাৎ করে বাঘিনীটির উপস্থিতির কথা জানা গেল। তারপর দিনে দিনে তার উপদ্রব ক্রমশ বেড়ে গেল। দিন 15 মধ্যে তিনটি মানুষ মেরে ফেলল। সেই সঙ্গে গরু ছাগল তো ছিলই। লোকে ভয়ে সূর্য ডোবার পর বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিল। কালী পুজোর কয়েকদিন আগে বাঘিনীটি মারল এক সরকারি অফিসারকে। প্রশাসন খুব উদ্বিগ্ন হয়ে উঠল। তখনকার ম্যাজিস্ট্রেট একদিন ওর অফিসে আমাকে আর শিবনাথকে একসঙ্গে ডেকে পাঠিয়ে বললেন, আমরা যেন
বাঘিনীটিকে যেমন করে হোক মেরে ফেলি। যে মারতে পারবে তাকে 1000 টাকা সরকারি পুরস্কার দেওয়া হবে। কালী পুজোর ঠিক আগের দিন জঙ্গলের এক জায়গায় একটা অর্ধভুক্ত গরু পাওয়া গেল। শিকার খাওয়ার ধরন দেখে ততদিনে আমরা অভিজ্ঞ হয়ে উঠেছি। কাছাকাছি পায়ের ছাপ দেখে বুঝতে পারলাম গরুটা সেই বাঘিনীটিরই শিকার। যেহেতু সেটা অর্ধভুক্ত, তাই বাকিটা খাওয়ার জন্য তার সেখানে ফিরে আসার প্রবল সম্ভাবনা আছে। আমি আর শিবনাথ নিজের মতো পরিকল্পনা করতে থাকলাম। আমি অতিরিক্ত একটা টোপ ফেললাম। মরি অর্থাৎ মরা গরুটার কাছে একটা কচি ছাগলও বেঁধে রাখার ব্যবস্থা করলাম। মরিটাকে মধ্যে রেখে দুদিকের দুটো গাছের উপর আমার আর শিবনাথের মাচা বাঁধা হলো। দিনের আলো থাকতে থাকতে স্থানীয় লোকেরা আমাদের মাচায় পৌঁছে দিয়ে গ্রামে ফিরে গেল। রাতের অন্ধকারে বাঘিনীর আসার অপেক্ষায় রইলাম আমরা। নিচে ছাগলছানাটা খুঁটিতে দড়ি বাঁধা অবস্থায় ঘোরাফেরা করছে। আস্তে আস্তে রাত ঘনিয়ে এলো। ঘুটঘুটে অন্ধকার। কয়েক হাত দূরের মাচাটায় শিবনাথকে, এমনকি খুঁটিতে বাঁধা ছাগলছানাটিকেও দেখতে পাচ্ছি না। জঙ্গলে জেগে উঠল রাতের আওয়াজ। ঘড়ির কাঁটাটা যেন খুব ধীরে ধীরে এগোচ্ছে। তবে রাতের পর রাত জঙ্গলে এভাবে মাচায় কাটানোর অভ্যেস আমাদের দুজনেরই ছিল। বাঘ বা বাঘিনী যখন আসে তখন জঙ্গলে আওয়াজের একটা পরিবর্তন হয়। সেটা দিনে একরকম, রাতে আরেক রকম। দিনের আলোয় বড় বড় গাছের মগডালে বসে থাকা পাখি বা বাঁদরের মতো জন্তুরা অনেক দূর থেকে দেখতে পায় মহারাজ বা মহারানী আসছে। ওরা চঞ্চল হয়ে ওঠে। বার্কিং ডিয়াররা অদ্ভুত গলায় ডাকে। কিন্তু রাতে অন্যরকম। রাতের বেলায় জঙ্গল বোধহয় তার নিজস্ব অনুভূতি দিয়ে বুঝতে পারে সে আসছে। সেদিনও সেরকমই একসময় জঙ্গলের ডাক পাল্টে গিয়ে থমথমে হয়ে গেল। নিজেকে টান টান করে নিলাম। মনে মনে একটাই প্রতিজ্ঞা, শিবনাথকে হারিয়ে নরখাদক বাঘিনীটিকে আমি মারবই। হাতঘড়ির ডায়ালে রেডিয়ামের বিজবিজে আলোর ফুটকিতে দেখলাম রাত 12:30। মাচার উপর উপুড় হয়ে শুয়ে বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে আমি নিজেকে একদম প্রস্তুত করে নিলাম। তারপর শুধুই প্রতীক্ষা। ঘন অন্ধকারেও বুঝতে পারলাম যে সে আমার কাছাকাছি এসে গিয়েছে। গাছের নিচ দিয়ে খসখসে একটা আওয়াজ মাচাটার কাছে এসে থামল। আমার মনে শুধু একটাই খটকা, মড়িটার কাছে বেঁধে রাখা ছাগল ছানাটার আওয়াজে কেমন যেন একটা আহ্লাদী ভাব, যেন কারো সঙ্গে খেলা করছে। আমি 1 মিনিট, 2 মিনিট করে 5 মিনিট অপেক্ষা করলাম। মনে হলো ধূর্ত বাঘিনী আমাদের উপস্থিতি বুঝতে পেরে গিয়েছে আর আমাদের ধন্দে ফেলতে ছাগলছানাটার সঙ্গে খেলা করছে। আমার কাছে ছিল একটা জোরালো পেন্সিল টর্চ। ডান হাতে বন্দুক আর বাঁ হাতে টর্চটা ধরে ছাগলছানার দিকে তাক করে
সুইচটা টিপতেই টর্চের ছোট্ট ফোকাসে ঝলসে উঠল হলুদের উপর সাদা ডোরাকাটা একটা চামড়া, এবং প্রায় একই সঙ্গে গর্জে উঠল উল্টো দিকের মাচা থেকে শিবনাথের বন্দুক। আমি কপাল চাপড়ালাম। টর্চের আলো ফেলে এ যেন শিবনাথকে হাতে ধরিয়ে দেখিয়ে দিলাম কোথায় বন্দুক চালাতে হবে। হতাশ হয়ে আমি চিত হয়ে শুয়ে পড়লাম। আর তখনই আমার চোখে পড়ল আমি যে গাছের মাচাটায় আছি তার মগডালে জল করছে দুটো হলদেটে চোখ। এই হলুদ চোখ আমি চিনতাম। ওই বাঘিনী ছাড়া কারো চোখ ওরকম হলুদ হয় না। চোখ দুটো আমাকে সরাসরি দেখছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে। বন্দুক আর টর্চটা আঁকড়ে ধরে আমি ঝাঁপ দিলাম মাচা থেকে। গুলি চালিয়ে শিবনাথও ততক্ষণে নেমে এসেছে মাচা থেকে। শিবনাথ ভেবেছিল শেষ পর্যন্ত বাঘিনীটিকে মারতে পেরেছে, কিন্তু অচিরেই ভুলটা ভাঙল। মগডাল থেকে বাঘিনী ততক্ষণে নেমে এসেছে আমার মাচার ওপর। আমাদের ছিল ওয়ান শাটার বন্দুক। শিবনাথের তখন আর সময় ছিল না নিজের বন্দুকে গুলি ভরে নেওয়ার। চকিতে ও মাটিতে পড়ে থাকা আমার বন্দুকটা তুলে নিল। বাঘিনী যে মুহূর্তে আমার শরীর লক্ষ্য করে লাফ দিল, শিবনাথের হাতে আমার বন্দুকটা গর্জে উঠল। টানা এতটা গল্প বলে অমিয়বাবু থামলেন। বাগানে বসে আমরা দু বন্ধু রুদ্ধশ্বাসে মুগ্ধ হয়ে গল্পটা শুনছিলাম। কাজের লোক গরম গরম ফুলকো, লুচি, বেগুন ভাজা দিয়ে গিয়েছিল। গল্পের টানে সেই লুচিও চুপসে গিয়েছে। অমিয়ভূষণবাবু শান্ত গলায় বললেন, খাও তোমরা। লুচির প্লেটটা হাতে তুলে নিয়ে বললাম, তারপর কি হয়েছিল? অমিয়ভূষণবাবুর মাথাটা ঝুলে গেল। গভীর একটা শ্বাস ফেলে বললেন, শিবনাথ সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু খ্যাতির অন্ধ লোভে এই সত্যিটা আমি কোনোদিন কারো কাছে স্বীকার করিনি। যে শিবনাথের সঙ্গে আমার শিকার নিয়ে এত রেষারেষি ছিল, সেই শিবনাথ শুধু আমার প্রাণই বাঁচায়নি, বাঘিনীকেও মেরেছে। এই সত্য জানাজানি হলে লোকসমাজে শিকারী হিসেবে আমি আর মুখ দেখাতে পারতাম না। তাছাড়া বাঘিনীর মাথায় বেঁধা গুলিটা যেহেতু আমার বন্দুকেরই ছিল, তাই বাঘিনীটিকে যে আমিই মেরেছিলাম লোকে নিঃসন্দেহ ছিল। অর্ণব জিজ্ঞেস করল, বাঘিনীটিকে যে শিবনাথ দাদুই মেরেছিলেন এবং আপনার প্রাণও বাঁচিয়েছিলেন, এই সত্যিটা কারো কাছে কোনোদিন প্রমাণ করতে পারবেন না। এই মানসিক দুঃখেই কি উনি চিরদিনের জন্য শিকার ছেড়ে দিয়েছিলেন? না। নিচু মাথাটা আস্তে আস্তে নাড়তে লাগলেন অমিয়ভূষণ বাবু। শিবনাথ গুলি করার পর আমি একটাই আওয়াজ পেয়েছিলাম, ধপ। বাঘিনীটি গলা দিয়ে শেষ ডাক ছাড়ার অবকাশ পায়নি। আমি কোনো রকমে হাতড়ে হাতড়ে টর্চটা খুঁজে পেলাম। টর্চটা জ্বালিয়ে দেখলাম বাঘিনী মরে পড়ে আছে। তারপর আমি টর্চটা ঘোরালাম ছাগলটা যেখানে বাঁধা ছিল সেই দিকে। দেখলাম ছাগলটা বহাল তবিয়তে আছে, আর সেখানে পড়ে একটা ছোট্ট বাঘ শিশু। তার সারা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে। তারপরেই দেখলাম শিবনাথ এগিয়ে এলো বাঘ শিশুটির কাছে।
হাঁটু মুড়ে বসে পরম মমতায় মৃত বাঘ শিশুটিকে বুকের কাছে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। আসলে শিকারী হলেও শিবনাথের মনটা ছিল বড্ড নরম। একটা নিষ্পাপ বাঘ শিশু যখন একটা ছাগলছানার সঙ্গে খেলা করছিল, তখন তাকে গুলি করে মারার শোকটা ও কিছুতেই মেনে নিতে পারেনি। আমি দেখলাম কাঁধে বন্দুক আর কোলে বাঘ শিশুটিকে নিয়ে একটা ঘোরের মধ্যে ও গভীর জঙ্গলের দিকে চলে গেল। মাচার থেকে পড়ে গিয়ে আমার চোট লেগেছিল। শিবনাথের পেছনে পেছনে যাওয়ার শারীরিক ক্ষমতা ছিল না। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে মনও অত্যন্ত অবসন্ন ছিল। আমি গাছের তলাতেই মৃত বাঘিনীর পাশে আচ্ছন্নের মতো বসে থাকলাম। একসময় ভোর হলো। গ্রামবাসীরা রাত্রেই জঙ্গলের মধ্যে দুটো গুলির আওয়াজ পেয়েছিল। সকালের আলো ফুটতেই কালী পুজোর ঢাকিদের নিয়ে ঢাক ঢোল ক্যানেস্তারা পিটিয়ে হই হল্লা করতে করতে ওরা চলে এলো মাচার কাছে। বাঘিনীটাকে পড়ে থাকতে দেখে আনন্দে আমাকে কাঁধে তুলে নিল। আনন্দের আতিশয্যে কারও মনে পড়ল না শিবনাথের কথা। লোকে বরং বাঘ শিশুর রক্তে লাল হওয়া শিবনাথের জামাটা দেখে অন্য গল্প ভাবল। কেউ জানল না কি গভীর দুঃখে শিবনাথ বাঘ শিশুর সঙ্গে নিজের বন্দুকটাও কবরে দিয়ে দিয়েছিল। অমিয়ভূষণ বাবু পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে চশমাটা খুলে রুমালটা চোখের কোলে দিয়ে চুপ করে গেলেন। আমি আর অর্ণব চুপ করে গিয়েছিলাম। সন্ধে মুড়িয়ে রাতের আকাশ কালো হয়েছে। সেখানে ঝিকিমিকি করে একটা একটা তারা ফুটে উঠেছে। আমার মনে হলো ওই তারাদেরই কোনো একটা ঠাকুরদা। উনিও শুনছেন অমিয়ভূষণ বাবুর কথা। অস্ফুটে আমি বলে উঠলাম, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ঠাকুরদা, তোমার কোনো দোষ ছিল না। অমিয়ভূষণ বাবুর এক কাজের লোক ব্রাউন পেপারে মোড়া ঠাকুরদার বন্দুকটা এনে আমার হাতে দিল। মোড়কটা খুলে বন্দুকটার উপর আলতো করে হাত বোলালাম। কাঠের বাঁটের ওপর খোদাই করে লেখা আছে ঠাকুরদার নাম, শিবনাথ লাহিড়ী। অমিয়ভূষণ বাবু বললেন, আমি প্রয়োজনীয় সরকারি কাগজপত্র সব করিয়ে রেখেছি, বন্দুকটা তুমি নিয়ে যাও। কিছুক্ষণ চুপ করে থাকলাম। মনে পড়ল জিম করবেটের কথা। শুনেছি ঠাকুরদার আদর্শ ছিলেন জিম করবেট। জিম করবেটও কোনোদিন নিছক শিকারের জন্য বাঘ শিকার করেননি। তিনি যদিও মনে প্রাণে একজন খাঁটি ভারতীয় ছিলেন, কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর কেনিয়া চলে গিয়েছিলেন। যাওয়ার আগে ওর বাঘ শিকারের বন্দুকগুলো নৈনিতালের কাছে গভীর জঙ্গলের এক অজ্ঞাত জায়গায় পুঁতে দিয়ে গিয়েছিলেন। অমিয়ভূষণ বাবুকে বললাম, শিকার ছেড়ে দিয়ে ঠাকুরদা বন্দুকটা এখানকার জঙ্গলকেই উৎসর্গ করে গিয়েছিলেন। আপনি এখানকার জঙ্গলটা সবচেয়ে ভালো চেনেন। বন্দুকটা সেই জায়গাতেই রেখে দিন না, যাতে জিম করবেটের বন্দুকের মতো ঠাকুরদার বন্দুকটাও চিরকাল জঙ্গলেই থাকে। কথাগুলো বলে আমি আবার আকাশের দিকে তাকালাম। সেই তারাটা যেন খুব খুশি হয়ে পিটপিট করছে। আমার চোখে
জল এসে আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল তারাটা।